রাজশাহীতে বছরে 50,000 কোটি টাকার স্বাদু পানির মাছের বাণিজ্য, রপ্তানিতে সহায়তা চান ব্যবসায়ীরা। সরকারের যে এজেন্সি আছে, মৎস্য ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টটাকে তো কাজ করতে হবে। ছুটির দিনে সবজির বাজারে স্বস্তি মিললেও চড়া মাছ বাজার, কিছুটা বাড়তি মুরগি ও ডিমের দাম, কমছে চালের দর। জমে উঠতে শুরু করেছে কোরবানির পশু বেচাকেনা। মেহেরপুরে 1100 কোটি টাকা বিক্রির লক্ষ্য, পালনে খরচ বাড়ায় দাম নিয়ে শঙ্কা। গরিবকে একটু খাদ্য খাবার একটু ভালো করে দিই, দাম বেশি হয়ে যাচ্ছে, মানে বেশি গরুগুলোকে খাওয়াইতে কি। সুনামগঞ্জে ছোট বড় চিলায় বাড়ছে লিচু বাগান, 6000 গাছ ঘিরে কোটি টাকার বাণিজ্য। যশোরে বাড়ছে আঙুরের চাষ। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে সাথে আছি আমি ইসরাত মুক্তি। ধান, পান আর আমের রাজশাহী এখন স্বাদু পানিতে মাছ চাষে উত্তরাঞ্চলের বৃহৎ ক্ষেত্র। একসময় কার্প জাতীয় মাছে সীমাবদ্ধ থাকলেও এখন ছোট মাছ চাষের আধিক্য বেড়েছে। 50,270টি পুকুরে উৎপাদন হচ্ছে 115 টন মাছ। প্রতিদিন 1200-র বেশি ট্রাকে মাছ যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। আর এই খাতে বছরে বাণিজ্য হচ্ছে 50,000 কোটি টাকার। তবে উদ্ধৃত মাছের রপ্তানি বিকল্প ব্যবহার নিয়ে মৎস্য অধিদপ্তরের সাড়া মিলছে না বলে অভিযোগ ব্যবসায়ীদের। সজীব আহমেদের ছবিতে আরো জানাবেন রাকিবুল হাসান। রাজশাহীর পবা উপজেলার নিচু জমির বাগসারা বিল, যার পুরোটা জুড়ে শুধুই পুকুর। 2012 সালের পর জেলার 9 উপজেলার পারিলা, দুর্গাপুর, পুঠিয়া, তানোর, গোদাগাড়ি এবং বরেন্দ্র এলাকায় বেড়েছে এমন পুকুরের সংখ্যা। আবহাওয়া, প্রাকৃতিক উৎসের খাবার, পানির গুণাগুণ ও পরিবেশগত কারণে রাজশাহীতে মাছের চাষ, উৎপাদন ও মুনাফা বেশি। তাই লাভজনক ব্যবসা হিসেবে মাছের চাষকেই বেছে নিচ্ছেন স্থানীয় উদ্যোক্তা ও খামারিরা। রাজশাহীর ব্যবসা হচ্ছে আপনার পুকুর ব্যবসা প্রথমত লাভজনক, এটাতে আপনার বিনিয়োগ করলে লসের সম্ভাবনা খুবই কম এবং আমাদের রাজশাহী মাছের মানে সুস্বাদ এবং এর নামটা বিশ্বব্যাপী আছে। 5 বছর আগে আমার 10 বিঘা পুকুর ছিল, এখন বর্তমান 75-80 বিঘা মতো হয়েছে আর কি। তো লাভজনক হয়েছে বলে আমি তো বাড়াচ্ছি। 65,000 টন মাছের চাহিদার বিপরীতে উৎপাদন হচ্ছে 1,27,000 টন। এভাবে গেল এক যুগে রাজশাহীতে মাছ চাষে ঘটেছে রূপালী বিপ্লব। খামার বৃদ্ধিতে উৎপাদিত মাছের যত্ন, আহরণ, পরিবহন বা বিপণন এই খাতকে করে তুলেছে শ্রমঘন। একটা পুকুরে ধরেন যে আমরা 14-15 জন লেবার আসি, পুকুরে মাছ টাছ মেরে আর 400-500 টাকা বেতন। আমাদের কাজের সুযোগ ভালো হয়েছে, কারণ এখানে যত পুকুর হবে তত বেকারত্ব দূর হবে। রুই, কাতলা, মৃগেলের মতো কার্প জাতীয় মাছের চাষ বাড়ছে রাজশাহীতে। 50,270টি পুকুরে স্থানীয় 65,000 টন মাছের চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত থাকছে আরও 50,000 টন। স্থানীয় ক্রেতা, ব্যাপারী ও সুপার শপের প্রতিনিধিরা কিনছেন এসব মাছ। মিনি ট্রাকে বিশেষ পদ্ধতিতে মাছ জীবিত রেখে নেওয়া হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন প্রান্তে। তাতে বছরে এই খাত থেকে 17,000 খামারির আয় অন্তত 50,000 কোটি টাকার বেশি। রাজশাহীর মাছের চাহিদার জন্যই এই মাছটা এখানে সবচেয়ে বেশি আমদানি হয় এবং এখান থেকে সব জায়গায় চলে যায়। পুষ্কনি বেশি হয়ে গেছে হওয়াতে মাছের আমদানি হয়, দামও কম নয়। রাজশাহী বিভাগের ভিতর আমচত্বরে বর্তমান বিশাল আমদানি মাছ। জেলায় উৎপাদিত উদ্বৃত্ত মাছের বিকল্প ব্যবহার চান ব্যবসায়ীরা, কিন্তু এ নিয়ে মৎস্য কর্মকর্তাদের আগ্রহের অভাব আছে দাবি ব্যবসায়ী নেতাদের। তবে প্রকল্প গ্রহণের মধ্য দিয়ে ব্যবসায়ীদের পাশে থাকার কথা বলছে মৎস্য অধিদপ্তর। পার ডে আপনার এই অঞ্চলে 10 থেকে 14 কোটি টাকার একটা ট্রানজ্যাকশন হয় ডেইলি ওয়াইজ।
তো এটা তো আরও বেশি বাড়ানো যাবে। তো এই বাড়ানোর জন্য তো সরকারের যে এজেন্সি আছে, মৎস্য ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টটাকে তো কাজ করতে হবে যে তুমি সে ধরনের কোনো সভা সমাবেশ সেমিনার আমরা কিন্তু দেখতে পাই না। এখানে আমাদের মৎস্য অধিদপ্তর যেটা করতে পারি আর কি, এক্সপোর্টের ক্ষেত্রে আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি চাষিদেরকে, এবং আমরা প্রশিক্ষণ দিতেছি যাতে আমরা মাছ, নিরাপদ মাছ উৎপাদন করতে পারি, কেমিক্যাল মুক্ত মাছ উৎপাদন করি। খামার রেজিস্ট্রেশন শুরু করেছি। আমার রাজশাহী জেলায় 50,000 পুকুরের মধ্যে 20,000 পুকুর অলরেডি রেজিস্ট্রেশন হয়েছে। পরবর্তীতে অন্য কোনো প্রকল্পের মাধ্যমে আমরা সবগুলো খামার রেজিস্ট্রেশন করে আমরা এক্সপোর্টের জন্য যে প্রথম ধাপ সেটা সম্পন্ন করব। চাষের পুকুরে প্রতিনিয়ত মাছের এমন যত্নে প্রতি বছর রাজশাহীতে উদ্বৃত্ত থাকছে 50,000 মেট্রিক টনের বেশি মাছ। উদ্বৃত্ত এই মাছের সঠিক ব্যবহারে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সাথে প্রকল্প গ্রহণ করছে রাজশাহী মৎস্য অধিদপ্তর, যাতে এই উদ্বৃত্ত মাছ থেকে লোকসান কমানো যায় আর আস্থা অর্জন করা যায় এই ব্যবসায়। তাতে অনেক বেশি লাভের আশা করছেন এমন খামারিরা। রাকিবুল হাসান, এখন পবা, রাজশাহী। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। ছুটির দিনে ক্রেতার সমাগমে জমজমাট হয়ে উঠেছে বিভিন্ন বাজার। তবে সরবরাহ বাড়ায় কেজিতে 10 থেকে 15 টাকা পর্যন্ত কমেছে সবজির দাম। যদিও সমুদ্রে মাছ ধরা বন্ধ থাকায় আর আবহাওয়ার পরিস্থিতির কারণে বাজারে কমেছে মাছের সরবরাহ, যাতে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। এদিকে বাড়তি কিছুটা মুরগির বাজারও। বাজার পরিস্থিতির খবর আমরা জানবো। ময়মনসিংহের মেট্রো বাজার থেকে যুক্ত হয়েছেন ইমতিয়াজ আহমেদ, এছাড়াও সিলেটের রিকাবি বাজার থেকে যুক্ত হয়েছেন গুলজার আহমেদ। তবে শুরুতে আমরা সবজির বাজারের খবর জানবো। ইমতিয়াজ, ছুটির দিনে বাজারে ক্রেতা সমাগম কেমন দেখছেন এবং সবজির সরবরাহ দরদাম সেখানে কেমন? মুক্তি, বেশ কয়েকদিন যে ঝোড়ো হাওয়া বা বৃষ্টি ছিল তাতে একটা সংখ্যা ছিল যে গত সপ্তাহের মতো এই সপ্তাহেও কি মেট্রো বাজারের সবজির দরদামটা একটু বেশি যায়, কিন্তু আজকে আমরা আসার পর দেখতে পেরেছি যে প্রচুর সবজি সরবরাহ, সেই সাথে যেহেতু ছুটির দিন ক্রেতা সমাগমও অনেক বেড়েছে এবং প্রত্যেকটি সবজিতে কিন্তু আকার প্রকার মানভেদে 10 থেকে 15 টাকা পর্যন্ত কমেছে। আমরা বেশ কিছু সবজির দরদাম দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে দিতে চাই। গত সপ্তাহে ঢেঁড়স আমরা 40 টাকা করে বিক্রি করতে দেখেছিলাম, এটি আজকে 10 টাকা কমেছে, 30 টাকা প্রতি কেজি খুচরা ঢেঁড়স বিক্রি হচ্ছে। আমরা করলা দেখতে পাচ্ছি 35 টাকা করে ছিল গত সপ্তাহে করলা, এটি 5 টাকা কমে আজকে 30 টাকায় বিক্রি হচ্ছে। আমরা সেই সঙ্গে কচুরলতি দেখতে পাচ্ছি, কচুরলতি ছিল 45-50 টাকা, সেটিও 5-10 টাকা কমে 40 টাকা বিক্রি হচ্ছে। শশা 60 টাকা পর্যন্ত ছিল গত সপ্তাহে, সেটি 20 টাকা কমে 40 টাকায় বিক্রি হচ্ছে। বেগুন দেখতে পাচ্ছি আমরা, চিচিঙা দেখতে পাচ্ছি, কুমড়ো দেখতে পাচ্ছি। বেগুন কিন্তু গত সপ্তাহে 60-65 টাকা ছিল, সেটিও কিন্তু 20 থেকে 25 টাকা পর্যন্ত দাম কমে আজকে 40-45 টাকায় বিক্রি হচ্ছে। এবং আমরা আরও শশা দেখতে পাচ্ছি এবং কাঁচামরিচ, বিশেষ করে কাঁচামরিচের দামটা কিন্তু প্রায় 1-2 মাস যাবত একেবারে অপরিবর্তিত রয়েছে, নাগালের মধ্যেই 50 টাকা 45 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। এবং বেগুন যেটা আমরা দেখছি বিভিন্ন প্রকার আকার মানভেদে বেগুনের সরবরাহ বাড়ার কারণে কিন্তু কেজি প্রতি 20 টাকা পর্যন্ত কমেছে বিভিন্ন সাইজ মানভেদে। এবং আমরা ঝিঙে দেখতে পাচ্ছি, ঝিঙে বিক্রি হচ্ছে 45 থেকে 55 টাকা। এবং আমরা দেখতে পাচ্ছি যে আরও অনেক সবজি, পটল বিক্রি হচ্ছে, আমরা আজকে দেখতে পেরেছি 40 টাকার মধ্যে বরবটি। তার মানে বলা যায় যে মুক্তি আজকে 35 থেকে 40 টাকার মধ্যেই কিন্তু সব ধরনের সবজি কিন্তু কিনতে পারছেন, 2-1টি সবজি বাদে। কচুমুখী সেটি 70 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। যেটা বিক্রেতারা বলছেন যে বগুড়া, ঠাকুরগাঁও, রাজশাহী থেকে যে সবজিগুলো মূলত আসে, কুমিল্লা থেকে আসে, সেগুলো সরবরাহ বেড়েছে। স্থানীয় যে চরাঞ্চলের সবজি, বিভিন্ন উপজেলা থেকে যে সবজিগুলো রয়েছে সেগুলো সরবরাহ বেড়েছে, যার কারণে দামটাও কিন্তু কমেছে। এবং সব মিলিয়ে বলা যায় যে আজকে ময়মনসিংহের মেট্রো বাজারে, খুচরা বাজারে সব ধরনের সবজিতে কিন্তু 10 টাকা থেকে 15 টাকা পর্যন্ত কমেছে এবং এতে কিন্তু ক্রেতারাও একটু স্বস্তি পেয়েছে। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ থেকে সবজির বাজারের দরদাম। আমরা সিলেটে মাংসের বাজারে কি দরদাম রয়েছে সেটি জানবো। সেখানে রয়েছেন সহকর্মী গোলজার। জানাবেন সেখানে মাংসের দরদামের কি অবস্থা?
আসলে সিলেটে যে শুক্রবার অর্থাৎ ছুটির দিনে সাধারণত মাছ এবং মাংসের চাহিদা প্রচুর থাকে। আজকেও সিলেটের বাজারগুলোতে আসলে মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। আমরা দেখেছি এই মুহূর্তে রয়েছে সিলেটের রিকাবি বাজারে। এখানে গরুর মাংস আসলে গত সপ্তাহের যে দাম ছিল এই সপ্তাহে সেটি স্থিতিশীল রয়েছে। অর্থাৎ শুধুমাত্র হাড্ডি মাংস মিলিয়ে যে কেজি প্রতি বিক্রি হচ্ছে 750 টাকা। শুধুমাত্র মাংস যারা কিনতে চান তাদের জন্য আসলে 1000 টাকা দরে গরুর মাংস বিক্রি হচ্ছে। একই অবস্থা আসলে খাসির মাংসের দোকানে, অর্থাৎ খাসির মাংস 1050 টাকা, কোনো দোকানে আবার 1100 টাকাও কিন্তু বিক্রি হচ্ছে। তো মাংস বিক্রেতা যারা আছেন তারা বলছেন যে এটি আসলে দীর্ঘদিনের একটি দর স্থিতিশীল অবস্থায় রয়েছে, অর্থাৎ মাংসের বাজারে তেমন কোনো পরিবর্তন আসেনি। তবে ব্রয়লার মুরগি যেটি আছে সেটিতে কিন্তু দাম বেড়েছে। গত সপ্তাহে যেখানে 130 থেকে 135 টাকা ব্রয়লার মুরগি কেজিতে বিক্রি হয়েছে, আজকে সেই মুরগি 140 থেকে 145 টাকা কোনো দোকানে রয়েছে। অর্থাৎ 5 থেকে 10 টাকা দর ব্যবধান কিন্তু সপ্তাহ ব্যবধানে হয়েছে। এছাড়া যেটি পাকিস্তানি মোরগ যেটি আছে লাল মোরগ হিসেবে পরিচিত, সেটি প্রতি পিস বিক্রি হচ্ছে আসলে 600 টাকা, এবং সোনালী মোরগ যেটি আছে সেটি 300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বিক্রেতারা যেটা বলছেন যে গত সপ্তাহে কিন্তু এই মুরগের দাম কম থাকার কারণ ছিল যেহেতু গত সপ্তাহে প্রচুর রোদ ছিল, রোদের কারণে আসলে মাংসের দামটা কিছুটা কমেছিল মুরগের দাম, কিন্তু এই সপ্তাহে আসলে বৃষ্টি থাকায় চাহিদাও বেড়েছে, সেজন্য হচ্ছে মুরগের দামটাও একটু বেড়েছে। ক্রেতারা বলছেন আসলে এই মাংসের বাজার যেটি আছে সেটি প্রতিনিয়ত উঠানামা করে, এবং সপ্তাহ বা 2 সপ্তাহ ব্যবধানে আসলে বাজার কখনো দাম কমে আবার কখনো বাড়ে। তবে যে দামটা বেড়েছে সেটি বিক্রেতারা বলছেন যেহেতু মুরগের সরবরাহ এখন একটু কম, সেজন্য হচ্ছে তারা আসলে দামটা বৃদ্ধি করেছেন। তো সব মিলিয়ে মাংসের যে বাজার সেটি কিছুটা স্থিতিশীল রয়েছে সিলেটে। মুক্তি হচ্ছে আমার কাছে সর্বশেষ তথ্য বাজার সম্পর্কিত। সবজি ও মাংসের বাজার পরিস্থিতি জানছিলাম। এদিকে কুষ্টিয়ার বাজারে কমেছে সব ধরনের চালের দাম। নতুন চাল আসায় বাজারে দাম কিছুটা কম বলছেন ব্যবসায়ীরা। এই নিয়ে আরও জানাতে জেলার পৌর চাল বাজার থেকে যুক্ত হয়েছেন মেজবাউদ্দিন পলাশ। বাজারে কোন চাল কত দামে বিক্রি হচ্ছে এবং দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? মুক্তি, ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছে কুষ্টিয়ার যে পৌর চাল বাজারে। এই বাজারে সব ধরনের চালের দাম কমেছে। এই বাজারে আজকে যে চালের দাম, যে মিনিকেট চাল সেটি বিক্রয় হচ্ছে 72 টাকা কেজি। এছাড়া কাজললতা বিক্রয় হচ্ছে 64 টাকা কেজি। এছাড়া বাসমতি যে চাল সেটি 88 টাকা কেজি। এছাড়া যে আঠাশ দান সেটি আসলে বিক্রয় হচ্ছে যে 58 টাকা কেজি। এছাড়া যে সন্না সেটি আসলে বিক্রয় হচ্ছে 52 টাকা কেজি। মূলত সব ধরনের চালের দাম কিন্তু এই বাজারে কমেছে। মূলত যে এই জেলার যে কৃষি বিভাগের তথ্য মতে জেলার যে 90% জমির ধান কিন্তু ইতিমধ্যে কাটা শেষ হয়েছে। এছাড়া যে পুরো যে মৌসুম, এখন যে একেবারে ভরা মৌসুম, এই মৌসুমে যে সরবরাহ বৃদ্ধি পাওয়ার কারণেই কিন্তু যে চালের দাম সেটি আসলে কমেছে। আমি মিলারদের সাথে কথা বলেছি। মিলাররা বলছে যে এই যে এখন যে ধানের দাম, তারা কিন্তু এখন ধান কিন্তু আসলে কিনছেন যে 1100 থেকে 1450 টাকা পর্যন্ত। এছাড়া তারা বলছেন যে একেবারে যে ভরা মৌসুম, এই ভরা মৌসুমের তারা ধান কিনে যে তারা যে চালটি আসলে তৈরি করছেন, এতেই যে স্বস্তির খবর কিন্তু তারা নিয়ে এসেছেন ক্রেতাদের মাঝে। এটি আসলে রয়েছে। এছাড়া একটু আসলে বলে রাখি যে আমি ক্রেতাদের সাথে কথা বলছি, ক্রেতারা কিন্তু বেশ স্বস্তিতে রয়েছেন। তবে তারা বলছেন যে বাজার মনিটরিং যে বিষয়টি, সেটি আসলে নিয়মিত যে বাজার মনিটরিং সেটি আসলে তারা করতেও যে প্রশাসনের পক্ষ থেকে প্রশাসনের কাছে তারা দাবি জানিয়েছেন। আমি এই নিয়ে কথা বলেছি, একটু আগেও কথা বলেছি যে কুষ্টিয়ার যে বাজার মনিটরিং কর্মকর্তা সুজাত আহমেদ খানের সাথে। তিনি বলছেন যে প্রতিদিনই তিনি বাজার মনিটরিং করছেন এবং বাজার মনিটরিংয়ের জন্যই কিন্তু আজকে যেই ক্রেতারা সুফল সেটি আসলে পাচ্ছেন তার দাবি। এছাড়া আমি কথা বলেছি যে এছাড়া আমি কৃষকদের সাথে কথা বলছি। কৃষকরা বলছেন যে ধানের যে দাম সেটি কিন্তু আসলে তারা যে দাম সেটি আসলে এখন যে দামটি রয়েছে সেটি বেশ স্বস্তিময় যে দাম সেটি তারা আসলে পাচ্ছেন। তারা বলছেন যে এমন দাম থাকলে যে ধানের যে চাষটি তারা আসলে করবেন। এছাড়াও একটু বলে রাখি, এ জেলায় এবার ধানের যে ভালো ফলন হয়েছে, ভালো ফলন হওয়ার কারণেই যে ধানের যে
চাহিদা, ধান চাষের যে চাহিদা সেটি আসলে বেড়েছে। এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে মুক্তি। গতকাল দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে 117 বাংলাদেশি নাগরিককে পুশ ইন করিয়েছে বিএসএফ। এমন পরিস্থিতিতে সীমান্তে জোরদার করা হয়েছে টহল। এ নিয়ে আরও জানাতে ফেনীর ফুলগাজী সীমান্তবর্তী এলাকা থেকে সোলাইমান জালিম ও কুমিল্লার বিবির বাজার সীমান্ত থেকে যুক্ত হয়েছেন মাসুদ আলম। তবে শুরুতে আমরা ফেনীর সীমান্তবর্তী এলাকা ফুলগাজী খবর জানবো। জালিম, গতকাল যারা পুশ ইন করেছে তাদেরকে হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়েছে কিনা জানাবেন, এবং সীমান্তের বর্তমান পরিস্থিতি এখন কেমন দেখছেন? দেখুন, আমরা সীমান্তবর্তী এলাকার বাংলায় এবং সীমান্ত দিয়ে 39 জনকে পুশিনের যে 20 কিলোমিটার এলাকায় তাদের যে টহল সেটি ফেনীর তাদের যে আওতাধীন 130 কিলোমিটার এলাকা নিশ্চিত নিরাপত্তা রয়েছে। আমরা কথা বলেছি ফেনী জেলা প্রশাসনের সাথে। জেলা প্রশাসন যেমনটি জানিয়েছেন যে গতকালকে পুশিন করার পরে আটককৃত 39 জন রয়েছে, 27 জনকে ফুলগাজী পাইলট স্কুল রাখা হয়েছে এবং আরো যে ছাগনাইয়া সীমান্ত দিয়ে 12 জনকে পুশিন করার পরে আটক রাখা হয়েছে, হেফাজতে রাখা হয়েছে। তাদেরকে ছাগনাইয়ার দক্ষিণ মটুয়ার একটি স্কুলে রাখা হচ্ছে। আমরা কথা বলেছি যে জেলা প্রশাসনের সাথে এবং স্থানীয় উপজেলা প্রশাসনের সাথে, জেলা প্রশাসন এবং স্থানীয় উপজেলা প্রশাসন। আমরা এবারে একটু কুমিল্লার খবর জানতে সেখানে যুক্ত হতে চাই। সহকর্মী মাসুদ আলম রয়েছেন বিবির বাজার সীমান্ত এলাকায়। মাসুদ, জানাবেন যে সেখানে যারা গতকাল যাদেরকে পুশ ইন করা হয়েছে বাংলাদেশের সীমান্তে, তাদেরকে হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়েছে কিনা, এবং সেখানকার সীমান্তের এই মুহূর্তের পরিস্থিতি আপনি কেমন দেখছেন, টহল কেমন দেখছেন সেখানে? কুমিল্লায় যাদেরকে আসলে কুমিল্লা সীমান্তে যাদেরকে কালকে আটক করা হয়েছে তাদেরকে আসলে তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আমরা বিজিবি এবং উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছি। কুমিল্লা সদরের উপজেলা সদরের যিনি রয়েছেন নির্বাহী কর্মকর্তা, তিনি আমাদেরকে জানিয়েছেন যে যাদেরকে গতকালকে বাংলাদেশের সীমান্ত বলতে কুমিল্লার সীমান্তে পুশিন করেছেন বিএসএফ, তাদেরকে সাথে সাথে বিজিবি তাদেরকে হস্তান্তর করেন উপজেলা প্রশাসনের কাছে। এরপর তাদেরকে নিয়ে যাওয়া হয় কুমিল্লা সদর উপজেলায়। সেখানে এখন বর্তমানে তারা আমাদেরকে জানিয়েছেন যে একটা এনজিওর কাছে তাদেরকে আসলে রাখা হয়েছে, তাদের খাওয়া দাওয়া এবং থাকার বিষয়টি নিশ্চিত করার জন্য। এর মধ্যেই কিন্তু তারা আসলে তাদের যে নির্দিষ্ট যে এলাকার যে বাসিন্দা তাদেরকে তাদের পরিবার বা আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করে মূলত তাদেরকে পাঠানো হবে। কুমিল্লা সীমান্তে যাদেরকে আসলে পুশিন করা হয়েছে তাদের অধিকাংশের বাড়ি হচ্ছে কুড়িগ্রাম এবং টাঙ্গাইল জেলায়। এমনটাই আসলে বিজিবির যিনি কুমিল্লা 10 ব্যাটালিয়নের অধিনায়ক রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন। তিনি বলছেন যে গতকালকে রাতের আধারে যাদেরকে কুমিল্লার সীমান্ত দিয়ে পুশিন করানো হয়েছিল তারা আসলে প্রায় দীর্ঘ 10 থেকে 12 বছর পূর্বে ভারতে আসলে সীমান্ত অতিক্রম করে গিয়েছিলেন। সেখানে তারা ভারতের হরিণাপুর একটা সে ইট ভাটা কিন্তু কাজ করছিলেন, সেখানে তারা দীর্ঘদিন অবস্থান করছিলেন। গেল 10 দিন আগে মূলত হচ্ছে তাদেরকে সেখান থেকে তাদের গোয়েন্দা সংস্থারা তাদেরকে আটক করে মূলত তাদেরকে একটি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেই ক্যাম্পে তাদেরকে চোখ বেঁধে মূলত রাখেন প্রায় 10 দিন যাবৎ। ওখান থেকে মূলত বিমান যোগে আগরতলা সীমান্তে আনা হয়। আগরতলা এনে মূলত
একেবারে জোরপূর্বকভাবে কিন্তু কুমিল্লা সীমান্ত দিয়ে তাদেরকে বাংলাদেশে পুশিং করানো হয়। এরপরে বিজিবি যারা রয়েছিলেন টহলরত তখন তাদেরকে আটক করে মূলত তারা তাদের ক্যাম্পে নিয়ে যান। তো আমরা বিজিবির সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এরপর থেকে তারা কিন্তু গোয়েন্দা নজরদারি বাড়িয়েছেন কুমিল্লার সীমান্তে। তবে নতুন করে কোনো পুশিনের ঘটনা এখন পর্যন্ত ঘটেনি কুমিল্লায়। গতকালকে আসলে শুধু কুমিল্লা না, ফেনী এবং বাউনবাড়ির সীমান্তে মোট 52 জনকে আটক করে বিজিবি। তো এ ছিল কুমিল্লা থেকে। সীমান্ত পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মীরা। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। কোরবানির ঈদকে সামনে রেখে মেহেরপুরে 1100 কোটি টাকার পশু বিক্রির লক্ষ্য খামারিদের। প্রস্তুতি চলছে শখের পশু বিক্রি করার। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় খরচ মিটিয়ে লাভ নিয়ে শঙ্কায় তারা। তবে বাজার ভালো পেলে লাভবান হওয়ার আশা খামারিদের। মুজাহিদ আল মুন্নার প্রতিবেদন। মেহেরপুরের সদর উপজেলার রাজাপুরের হাসান আলী একজন সফল খামারি। প্রবাস ফেরত এ যুবক গড়ে তুলেছেন নিজের খামার, পেয়েছেন সফলতাও। এবছর 4টি মহিষ বিক্রি করেছেন 11 লাখ টাকায়। আশা করছেন গরু ও ছাগল মিলিয়ে এবার লাভ করবেন প্রায় 12 লাখ টাকা। এখন আমার কাছে টোটাল 17টি বিক্রি উপযোগী গরু আছে সামনে কোরবানির জন্য। যে গরুগুলোর বিক্রয় ক্রয় মূল্য হচ্ছে 1,50,000 থেকে শুরু করে 2,50,000 পর্যন্ত। জেলায় এমন খামার গড়ে উঠেছে 5 শতাধিক। এছাড়াও পারিবারিক খামারের সংখ্যা 22,000। ব্ল্যাক বেঙ্গল ও যমুনাপাড়ি জাতের ছাগল সহ বিভিন্ন প্রজাতির পশু উৎপাদনে মেহেরপুর পেয়েছে বিশেষ পরিচিতি। জেলা প্রাণী সম্পদ দপ্তরের হিসেবে কোরবানির ঈদ সামনে রেখে গরু, ছাগল, মহিষ ও ভেড়া সহ 1.5 লাখের বেশি পশু প্রস্তুত করা হয়েছে। এবং গরু 2 লক্ষ টাকায় কিনেছিলাম। এই বছর যদি আমি বিক্রি করে আশা করছি যে 5 লক্ষ টাকা হবে। পালন করে তাকে একটু খাদ্য খাবার একটু ভালো করে দিই, দিলি পরে দেখা যায় যে কোরবানির সময় আমাদের হয়তো 1 লক্ষ টাকা প্রফিট হয়ে গেল। বছর শেষে 1-1.5 বছর পরে আমরা এই গরুটা বেচা কেনা করি। এখন বিছলের দাম 700 টাকা, 2 দিন হয়েছে। ফের আবার আপনার গ্যাম আরো 1000 টাকা কাটা। চাষির কিভাবে গরু পুষবে? মানে খাবারের যে দাম বিচুলির দাম বেশি হয়ে যাইছে, মানে বিচুলির গরুগুলোকে খাওয়াইতে কি সারাদিন আমি খাটি গরু বেচতে। মেহেরপুরের চাহিদা 90,000 হলেও অতিরিক্ত 81,000 পশু যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। ঢাকার গাবতলী সহ বড় বড় হাটে মেহেরপুরের পশু থাকবে দাপটের সাথে। এছাড়াও পশু প্রস্তুতিতে বিশেষ পরামর্শ দিচ্ছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। ফিরোজপুর সব ইউনিয়নে আমাদের এলএসপি, ভ্যাকসিনেটর, এআই কর্মী, বিভিন্ন 4 ধরনের কর্মী রয়েছে। তারা ভ্যাকসিন থেকে শুরু করে প্রাথমিক স্বাস্থ্য সেবা সহ বিভিন্ন ধরনের সেবা দিয়ে যাচ্ছে এবং আগামী কুরবানি ঈদ যেন আমরা সুন্দর সফলভাবে সম্পূর্ণ করতে হবে সেই লক্ষ্যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। গৃহপালিত পশু উৎপাদনে খামারিদের দক্ষ করে তুলতে এই খাতেই তৈরি হবে বিশাল সম্ভাবনা। তাই পশু উৎপাদন বাড়াতে আরও বেশি কাজ করার কথা জানালেন জেলা প্রাণী সম্পদ বিভাগের এই কর্মকর্তা। মেহেরপুর জেলার চাহিদা 90,000 প্রাণীর চাহিদা, কিন্তু আমরা এখন পর্যন্ত যে লিস্টেড গবাদি প্রাণীর সংখ্যা করছি 1,71,000। বাড়তি গরু আমরা দেশের বিভিন্ন প্রান্তে ঢাকা, চিটাগাং, নোয়াখালী, কুমিল্লা, সিলেট ইত্যাদি জায়গায় পাঠাবো, সেই এলাকার চাহিদা পূরণ করতে। গরু, ছাগল লালন পালনে সাফল্যের গল্প তৈরি করেছে মেহেরপুর গ্রামের মানুষ। তাই এবারের ঈদে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা খামারিদের। এখন মেহেরপুর। ব্রাহ্মণবাড়িয়ায় ঈদুল আজহার সামনে রেখে প্রস্তুত করা হয়েছে 1,35,000-এরও বেশি পশু। কোরবানির পশুর হাটে এবার প্রায় 1,300 কোটি টাকা বেচাকেনার আশ্বাস সংশ্লিষ্টদের। তবে অবৈধভাবে ভারতীয় গরু ঢোকা নিয়ে শঙ্কায় খামারিরা। আজিজুল সঞ্চয়ের প্রতিবেদন। ব্রাহ্মণবাড়িয়ার বিলকেন্দুয়াই গ্রামের নবাব এগ্রো ফার্ম ঈদ সামনে রেখে দেশি, শাহিওয়াল সহ বিভিন্ন জাতের গরু মহিষ প্রস্তুতে ব্যস্ততা বেড়েছে শ্রমিকদের। একই চিত্র দেখা যায় জেলার প্রায় সব খামারেই। চলতি বছর জেলায় ছোট বড় মিলে প্রায় 15,000 খামারে পালন করা হচ্ছে দেশি, নেপালি ও ফ্রিজিয়ান সহ বিভিন্ন জাতের গরু ও মহিষ। একই সাথে রয়েছে ছাগল, ভেড়াও।
তবে খামারগুলোতে কিছুটা সংকট রয়েছে ছোট গরুর। খামারিরা বলছেন, পশুপালনে শ্রমিকদের মজুরি বৃদ্ধি, পশু খাদ্যের দাম ও চিকিৎসা খরচ বিবেচনায় এবার পশুর দামও কিছুটা বেশি থাকবে। তবে সীমান্তবর্তী জেলা হওয়ায় অবৈধভাবে ভারতীয় গরু আসা নিয়েও রয়েছে শঙ্কা। এটি রোধ করা গেলে লাভবান হওয়ার আশা খামারিদের। নেপালি গির আছে, এরপর দেশি আছে, সার আছে, এগুলোই আমরা ইনশাল্লাহ চাহিদা বেশি। গত বছর আমরা যেগুলো কিনছি বয়স, মানে যে বয়সের কথা বলতেছি, বয়স আমরা কিনছি মনে হয় যে 1,95,000 যে বয়স কিনছি, এবার কিনছি প্রায় আমরা 2.5 লাখ টাকা দিয়ে। যদি ইন্ডিয়া থেকে এবার গরু না আসে, আশা করি কিছুটা লাভবান আমরা হব, একটু দামে বিক্রি করতে পারবো। প্রাণী সম্পদ বিভাগ বলছে, গরু মোটাতাজা করতে কোনো ধরনের ক্ষতিকারক উপাদান ব্যবহার না করার জন্য খামারিদের সচেতন করা হয়েছে। এছাড়া অবৈধভাবে ভারতীয় গরু প্রবেশ রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রাণী সম্পদ কর্মকর্তার। ব্রাহ্মণবাড়িয়া জেলায় যদিও বর্ডারের অনেক অংশ জুড়ে আছে, তাই আমরাও প্রশাসনের সাথে অলরেডি কথা বলেছি এবং সেই হিসেবে আমরা খামারিদের আশ্বস্ত করতে চাই যে ইনশাল্লাহ এবার আমরা অবৈধভাবে গরু ঢুকবে না। ব্রাহ্মণবাড়িয়ার খামারগুলোতে কোরবানির জন্য এবার 1,35,635টি পশু প্রস্তুত করা হয়েছে। এ থেকে প্রায় 1300 কোটি টাকার পশু কেনাবেচার আশা প্রাণী সম্পদ বিভাগের। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। বসতবাড়ি, দালান, ব্যবসা প্রতিষ্ঠান সহ নানা অবৈধ স্থাপনায় দখল হয়ে গেছে বান্দরবান শহরের পানি প্রবাহের একমাত্র ম্যাক্সি খাল। স্থানীয়দের অভিযোগ, সময়ের সাথে অবৈধভাবে খালের বাকি অংশ দখল করেছে প্রভাবশালী মহল। এমন অবস্থায় খাল দখলমুক্ত করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। বান্দরবান থেকে রিজভি রাহাতের তথ্য ছবিতে বিস্তারিত। নালার মতো সরু পথ বেয়ে নামছে পানি। আশপাশের অবৈধ স্থাপনার জন্য প্রথম দেখায় ড্রেন মনে হলেও এটি বান্দরবান শহরের ম্যাক্সি খাল। শহরের বুক চিরে প্রবাহিত হয়ে খালটি মিশেছে সাঙ্গু নদীতে। আর্মিপাড়া, মেম্বারপাড়া, নোয়াপাড়া সহ কয়েকটি এলাকায় খালের দুপার দখল করে নির্মাণ করা হয়েছে বিভিন্ন স্থাপনা। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী মহল অবৈধভাবে এসব জায়গা দখল করলেও প্রশাসন দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। এতে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা, বাড়ছে ভোগান্তি। জিরিতে অনেক গভীর ছিল, পানিগুলো চলে যাইতো, মানে তেমন বন্যা হইতো না। 2-4 বছর পর একবার হয়তো বন্যা। ঘর বাড়ি হয়ে গেছে, ওই এখন কেসি খোলা সব পানি যাই না পারে। সব জায়গায় জায়গায় সব যত ময়লা আছে সব এই চালের মধ্যে ওঠে, আমরা ঘরে থাকতে পারি না। যারা দখলদার তারা ক্ষমতাবান হওয়ার কারণে কেউ কিছু বলতে পারে না, আর এই ব্যাপারে প্রশাসনেরও কোনো উদ্যোগ আমরা দেখতেছি না। যারা বান্দরবনে প্রশাসন আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি, তাদেরকে যেন যথাযথ ব্যবস্থা নিতে পারে। অবৈধ দখলের কারণে ছোট হয়ে গেছে খালটির গতিপথ। এতে পানি নিষ্কাশন প্রক্রিয়া ব্যাহত হচ্ছে বলছে পানি উন্নয়ন বোর্ড। এখানে যে অবৈধভাবে বসবাস করেন যে তালিকা যেটা আছে সেটা আমরা জেলা প্রশাসনের সমন্বয় করে পানি উন্নয়ন বোর্ডের এবং জেলা প্রশাসন সমন্বয় করে একটা তালিকা হালনাগাদ করা হয়েছে এবং এটা এখনো চলমান আছে। এদিকে খালের জায়গায় নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। যারা অবৈধ দখলে গেছেন তাদেরকে চিহ্নিত করার জন্য আমরা তাদেরকে রিপোর্ট দিতে বলেছি। রিপোর্টটা পাওয়া মাত্রই আমরা আবার ম্যাজিস্ট্রেট নিয়োগ করে আমরা অবৈধ উচ্ছেদ কার্যক্রমে আমরা অতি সত্বর আমরা পদক্ষেপ গ্রহণ করব। দ্রুতই এসব জায়গা উদ্ধার করা না হলে অস্তিত্ব হারাবে শহরের একমাত্র খালটি, এমন শঙ্কা স্থানীয়দের। এখন বান্দরবান। কাজ হোক যাই সাথে এক্সপার্ট চাই, না টাইট লুজ যদি করতে হয় তবে এক্সপার্ট টুলস এই নিশ্চিত জয়। এক্সপার্ট হার্ডওয়্যার টুলস, সকল কাজের এক্সপার্ট সমাধান। জামালপুরের দেওয়ানগঞ্জ ও মাদারগঞ্জে যমুনা নদীর বাম তীরে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। অসময়ের ভাঙনে বিপর্যস্ত হয়ে পড়েছে নদীপাড়ের হাজারো মানুষের জীবন। 1.5 মাসে বিলীন হয়েছে 6 কিলোমিটার অংশের স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ সহ অসংখ্য ঘরবাড়ি আর ফসলি জমি। জরুরি ভিত্তিতে কিছু জিও ব্যাগ দিয়ে ডাম্পিং করা হলেও টেকেনি একদিনও। এছাড়া গত 5 বছরে প্রায় 500 কোটি টাকা ব্যয়ে 6 কিলোমিটার স্থায়ী বাঁধ নির্মাণ সহ বেশ কিছু প্রকল্প চলমান থাকলেও মেলেনি সুফল। জুয়েল রানার তথ্য ছবিতে বিস্তারিত। একের পর এক ভাঙছে নদীর পাড়, ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হচ্ছেন নদী তীরের মানুষ। ভাঙনের কবলে কবরস্থান, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা সহ বিভিন্ন স্থাপনা।
চরডাকাতিয়া পাড়ের হাজারি গ্রামের ৬০ বছর বয়সী মোহাম্মদ হানিফুদ্দিন যমুনার করাল গ্রাসে কমপক্ষে ১০ বার বসত ভিটে হারিয়েছেন নদীগর্ভে। নদীর সঙ্গে সংগ্রাম করে জীবনের শেষ সময়ে অনেকটাই ক্লান্ত তিনি। একই অবস্থা পাকরুল গ্রামের ফকির আলীরও। ৫৯ বছরে ৩১ বার ভিটে বাড়ি হারিয়ে সবশেষ আশ্রয় নিয়েছিলেন গুচ্ছ গ্রামে। যমুনার অব্যাহত ভাঙনে সেই গুচ্ছ গ্রামও এখন ভাঙনের কবলে। আমার বয়সে কমপক্ষে 10 বার বাড়ি ভেঙেছি। ভাঙনের ফলে আমার যে জায়গা জমি, অর্থ সম্পত্তি, জমা জমি যা ছিল সব নদীর গর্ভে চলে গেছে। এখন চলে ফিরে খাওয়ার মতো প্রসেস নাই। ছোট্ট একটা নৌকা বাঁধিছি, ওই নৌকার উপরে বাল বাচ্চার জীবিকা চলছে। 2 দশক ধরে জামালপুরের দেওয়ানগঞ্জ আর মাদারগঞ্জের প্রায় অর্ধশত গ্রাম বিলীন হয়েছে নদীগর্ভে। তবে অসময়ের ভাঙনে নিঃস্ব হয়ে পড়েছেন নদীপাড়ের বাসিন্দারা। গেল 1.5 মাসে বিলীন হয়েছে 6 কিলোমিটার এলাকার স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ সহ অসংখ্য বাড়িঘর আর ফসলি জমি। এতে অনেকেই আশ্রয় নিয়েছেন সড়কের 2 পাশে। বাড়ি ঘটে সাজা পাইতেছে না, মাল সামানা অনেকই নদী নিয়ে গেছে, গাছপালা সব নিয়ে গেছে। আমরা নিঃস্ব হারা হয়েছি। দেশের ভিতরে অনেক স্কুল, মাদ্রাসা, অনেক কিছু ছিল, সরকারি প্রতিষ্ঠান ছিল, সেগুলো সব নদীর আমার চোখের সামনে বিলীন হয়ে গেছে। ভাঙতে ভাঙতে এমন পর্যায়ে চলে গেছে, এখন একটা ঘর যে উঠাবে এই টাকা পর্যন্ত নেই। বর্তমানে তীব্র ভাঙনের মুখে চরডাকাতিয়া পাড়া হাজারি গ্রামের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান। আর মাত্র 10 থেকে 15 মিটার ভাঙলেই নদীগর্ভে বিলীন হবে প্রাথমিক বিদ্যালয়টি। ভাঙন আতঙ্কে শিক্ষার্থী উপস্থিতি নেমে এসেছে শূন্যের কোঠায়। এছাড়া ভাঙনের মুখে চলাচলের রাস্তা, কমিউনিটি ক্লিনিক সহ জনগুরুত্বপূর্ণ স্থাপনা। স্থানীয়দের অভিযোগ, তীব্র ভাঙনে 15 দিন আগে জরুরি ভিত্তিতে কিছু জিও ব্যাগ দিয়ে ডাম্পিং করা হলেও টেকেনি একদিনও। আমাদের বিদ্যালয়টা একবারে নদীর উপরে, যে কোনো মুহূর্তে আমাদের বিদ্যালয়টা চলে যাবে। তো সেটাও যদি নদীর গর্ভে বিলীন হয়ে যায় তাহলে তো লেখাপড়ার এই অত্র এলাকায় একদম শূন্য হয়ে যাবে। মাসে প্রায় 30 থেকে 40টা বাড়ি নদীর গর্ভে চলে গেছে। বাড়িগুলো সব ব্রিজের ওখানে নিয়ে গেছে, মানে রাস্তায় আছে এখন। ভুট্টা, মরিচ, আখ সহকারে ধান, এগুলা যে হারে নদী ভাঙছে তারা প্রায় 200 একরের মতো জমি চলে গেছে অলরেডি। পানি উন্নয়ন বোর্ড বলছে, যমুনা নদীর ভাঙন রোধে গেল 5 বছর ধরে চলছে প্রকল্পের কাজ। 460 কোটি টাকা ব্যয়ে মাদারগঞ্জের 6 কিলোমিটার এলাকা জুড়ে স্থায়ী বাঁধ নির্মাণ করা হয়েছে। এছাড়া মাদারগঞ্জ, দেওয়ানগঞ্জ, ইসলামপুর, সরিষাবাড়ি ও বকশীগঞ্জ উপজেলায় চলছে 21 কিলোমিটার স্থায়ী বাঁধ নির্মাণ কাজ। তবে 23 কিলোমিটার জুড়ে এখনো কোনো প্রকল্প না থাকায় ভাঙন ঠেকাতে বেগ পেতে হচ্ছে। এখন পর্যন্ত আমরা ভাঙন কবলিত জায়গাগুলো চিহ্নিত করেছি। এইসব জায়গার আমার যে বরাদ্দ প্রয়োজন তার জন্য আমি প্রস্তাবনা দিয়েছি জরুরি ভিত্তিতে কাজগুলো গ্রহণের জন্য। এখন অনুমোদন পেলে সেসব জায়গায় জরুরি ভিত্তিতে বেশ কিছু কাজ গ্রহণ করা হবে। গেল 2 যুগেরও বেশি সময় ধরে ভাঙনের শিকার হয়ে আসছেন জামালপুরের লক্ষাধিক মানুষ। এখন জামালপুর। চট্টগ্রামে জুলাই আন্দোলনে মাথায় গুলিবিদ্ধ মোহাম্মদ হাসান থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মুখপাত্র উমামা ফাতেমা। বৃহস্পতিবার রাত 11টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। জুলাই আন্দোলনে মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর দীর্ঘদিন চট্টগ্রাম মেডিকেল ও সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন হাসান। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় থাইল্যান্ডে। সেখানে 10 এপ্রিল পর্যন্ত ছিলেন লাইফ সাপোর্টে। পরে অবস্থার অবনতি হওয়ায় 25 এপ্রিল তাকে আবারও লাইফ সাপোর্টে নেওয়া হয়। সবশেষ গত রাতে তার মৃত্যুর খবর নিশ্চিত করে পরিবার। এর আগে 5 আগস্ট চট্টগ্রামে টাইগার পাসে আন্দোলনের সময় মাথায় গুলিবিদ্ধ হন হাসান। যশোরের লেবুতলায় বাণিজ্যিকভাবে মিষ্টি জাতের ভারতীয় আঙ্গুর চাষ করে সফলতা পেয়েছেন মনসুর আলী নামে এক কৃষক। আঙ্গুরের ক্ষেত দেখতে প্রতিদিনই ভিড় করেন অনেকে। আর আঙ্গুর চাষে কৃষকদের উৎসাহিত করতে সব ধরনের সহযোগিতার কথা বলছে কৃষি বিভাগ। রিপন হোসেনের প্রতিবেদন, ছবি তুলেছেন এনামুল হক। জাল দিয়ে বাধাই করা পুরো জমি, মাঝেই বসানো একের পর এক মাচা, আর তাতেই সবুজ পাতার নিচে থোকায় থোকায় ঝুলছে লালচে সবুজ ভারতীয় জাতের আঙ্গুর। আর এসব আঙ্গুর গাছের পরিচর্যায় ব্যস্ত যশোর সদরের লেবুতলা গ্রামের কৃষক মনসুর আলী। 4 বছর আগে ইউটিউব দেখে 5 থেকে 7 লাখ টাকা খরচ করে 33 শতক জমিতে রোপণ করেন 120টি চয়ন জাতের আঙ্গুর গাছের চারা। রোপণের কয়েক মাসের মধ্যেই আসে ভালো ফলন। কলমের মাধ্যমে তৈরি করেছেন উন্নত নতুন জাত। 50,000 টাকা বছরে ব্যয়তে জোন দিয়ে সার মাটি দিয়ে, তাছাড়া এর খরচটা আসছে প্রথম যে ব্যয়টা, এই ব্যয়টা করে উঠতে পারলে এই গাছগুলো
30 বছর ফল দেবে মানে বাইরের দেশে ওনারা বলেছে। দেশের মাটিতে বিদেশি আঙ্গুর চাষ দেখতে প্রতিদিন বাগানে ভিড় করেন অনেকে। এমন বাগান করতে উৎসাহী হচ্ছেন অনেকে, কেউ কিনে নিয়ে যাচ্ছেন চারা। খাতো সুস্বাদু, মিষ্টি আছে, আবার লোকজনের কাছে বিক্রি হয়। আমার একটা নিজের বাগান করার ইচ্ছা, যার কারণে আমি এখানে দেখার জন্য আসলাম। মোটামুটি দেখে আমাকে ভালো লাগলো। দেখে আমরাও চাষবাস করতেছি, অনেকে দূর দূরান্ত আসে, বাইরে আসে, চারা টারা নিয়ে যায়, আমাদের মাঠে অনেকে লাগাইছে। এরকম যদি আরো 5টা বা 6টা যদি বাগান যদি করতে পারি, তাহলে মনে করেন আমাদের বাংলাদেশটা অনেকটা উন্নতি হবে আর কি। কৃষি অধিদপ্তর জানায়, দেশে আঙ্গুর চাষ বাড়লে বিদেশ থেকে আমদানি করতে হবে না। এ ধরনের চাষে কৃষকদের উৎসাহিত করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন কৃষি কর্মকর্তারা। এই বিষয়টা এখনো আমরা গবেষণা যারা বিজ্ঞানীরা আছে তাদের নজরে এনেছি। আমরা যদি এটা ছড়িয়ে দিতে পারি, তবে আমাদের এই যে আঙ্গুর ফল বিদেশ থেকে আমদানি করে নিয়ে আসতে হতো, আমরা হয়তো অদূর ভবিষ্যতে আমদানি নির্ভরতাও কমাতে পারব। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছরে যশোর জেলায় 10 হেক্টর জমিতে আঙ্গুর চাষ হয়েছে। রিপন হোসেন, এখন যশোর। সুনামগঞ্জের মানিকপুর সারা দেশে পরিচিতি পেয়েছে লিচুর গ্রাম হিসেবে। বাণিজ্যিকভাবে গ্রামের ছোট বড় টিলায় গড়ে উঠেছে লিচুর বাগান। তবে চলতি বছর বোম্বাই, চায়না 3 ও দেশি জাতের লিচুর ফলন ভালো হওয়ায় খুশি চাষিরা। তবে গ্রামের যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা গেলে লিচুর বাজারজাতকরণের সুবিধা পাবেন তারা। লিপসন আহমেদের প্রতিবেদন। সুনামগঞ্জ থেকে ৪৫ কিলোমিটার দূরে ছাতক উপজেলার মানিকপুর গ্রাম। গ্রামের প্রতিটি গাছের ডালে থোকায় থোকায় ঝুলছে লিচু। জেলার লিচু চাষি আব্দুল হামিদ ভাগ্য ফেরাতে যিনি সামান্য পুঁজি দিয়েই শুরু করেন লিচুর চাষ। আর সেই লিচু চাষেই মাত্র 10 বছরে প্রতি বছর আয় করছেন 1 থেকে 1.5 লাখ টাকা। জেলার অন্যান্য কৃষকরাও লিচু চাষে উদ্বুদ্ধ হয়ে শুরু করেছেন চাষ। প্রায় 30টা গাছ লাগিয়ে দিচ্ছি, প্রতি বছর 1 লাখ 1.5 লাখ টাকা, 80-90 হাজার টাকা এরকম। এই বছর কিছু ওই যে ঘূর্ণিঝড়ের কারণে ফলনটা একটু নষ্ট হয়েছে, তাহলে প্রতি বছরে আমরা মানে এটা লাভজনক করি। লিচুর আবাদ যেন বদলে দিয়েছে গ্রামের মানুষের অর্থনৈতিক অবস্থা। তবে যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় সঠিক সময়ে লিচু বাজারজাত করতে পারছেন না চাষিরা, ফলে ক্ষতির সম্মুখীন হচ্ছে তারা। দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা লাইতে পারে না, রাস্তাঘাটের সুবিধা নাই, গাড়ি ঘোড়া নিতে পারে না। একটা লিচু পার পিস এখান থেকে কিনতে হয় 2 টাকা 60 পয়সা করে। যদি যাতায়াত ব্যবস্থা ভালো হয়, দূর দূরান্ত লোক আসবে। লিচুর গ্রামের অনেক বিক্রির মাধ্যমে মানুষ লেখাপড়া, পাশাপাশি সারা বছরের আয় রোজগার এখান থেকে তার সংসারটা চলে আর কি। লিচুর ফলন বাড়াতে মাঠ পর্যায়ে কৃষকদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তা। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে লিচু চাষিদেরকে মূলত সার ব্যবস্থাপনা এবং মালচিং এবং বালাইনাশক প্রয়োগের উপর পরামর্শ দেই। পুরাতন জাতগুলোর পরিবর্তে যে সমস্ত জাতগুলোর বাজারে আরো চাহিদা আছে, অর্থাৎ চায়না 3 জাতের লিচু যদি আমরা আবাদ করতে পারি, তাহলে কৃষকরা আরো লাভবান হলো। মানিকপুর গ্রামের 6000 লিচু গাছ থেকে অন্তত কোটি টাকার লিচু বিক্রি হবে বলে প্রত্যাশা করছেন চাষিরা। এখন সুনামগঞ্জ। এখন জনপদের শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। রাজশাহীতে বছরে 50,000 কোটি টাকার স্বাদু পানির মাছের বাণিজ্য, রপ্তানিতে সহায়তা চান ব্যবসায়ীরা। সরকারের যে এজেন্সি আছে, মৎস্য ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টটাকে তো কাজ করতে হবে। ছুটির দিনে সবজির বাজারে স্বস্তি মিললেও চড়া মাছ বাজার, কিছুটা বাড়তি মুরগি ও ডিমের দাম, কমছে চালের দর। জমে উঠতে শুরু করেছে কোরবানির পশু বেচাকেনা। মেহেরপুরে 1100 কোটি টাকা বিক্রির লক্ষ্য, পালনে খরচ বাড়ায় দাম নিয়ে শঙ্কা। একটু খাদ্য খাওয়ার একটু ভালো করে দিই, দাম বেশি হয়ে যাচ্ছে, মানে বেশি গরুগুলোকে খাওয়াইতে কি। সুনামগঞ্জে ছোট বড় টিলায় বাড়ছে লিচু বাগান, 6000 গাছ ঘিরে কোটি টাকার বাণিজ্য। যশোরে বাড়ছে আঙুরের চাষ। এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/এখন টিভিতে।